আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে রাত পোহালে কালকে জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচন। অ্যান্তনিও গুতেরেসের জায়গায় কে বসবেন? বাংলাদেশের প্রতিনিধি নাকি সাইপ্রাসের প্রতিনিধি? এ নিয়ে ভোটাভুটি। আজকে আমাদের যখন মাঝরাত হবে, ভোর রাত, তখন এই ভোটাভুটি ওয়াশিংটন ডিসিতে এই ভোটাভুটি হবে। এখন এই ভোটাভুটিতে এ করার জন্য, লড়াই করার জন্য বাংলাদেশে খলিলুর রহমান দারুণ দৌড়দৌড়ি করছেন, কিন্তু তার ভাগ্যে কি শেষ পর্যন্ত শিখে ছিড়বে? কারণ বাংলাদেশের পাশে কটা দেশ আছে আর ভারতের পাশে কটা দেশ আছে একবার দেখে নি। কারণ সাইপ্রাস হচ্ছে ভারতের বন্ধু, সাইপ্রাস আর আর্মেনিয়া, এই দুটো। আজারবাইজানের সঙ্গে এদের শত্রুতা, আমি ইতিহাসটা বলে দিই। আজারবাইজানের সঙ্গে এদের শত্রুতা, আজারবাইজান আবার তার্কির বন্ধু, যার জন্য ভারত সাইপ্রাসকে এবং আর্মেনিয়াকে প্রচুর S-400 দিয়ে রেখে দিয়েছে এবং প্রচুর অগ্নি মিসাইল ফিসাইল দিয়ে রেখে দিয়েছে। শক্তি, অগ্নি, প্রেক্ষণ, নানান রকম পাল্লার মিসাইল দিয়ে রেখে দিয়েছে। এই যে সুদূর সাইপ্রাসে গিয়ে প্রায় এক সপ্তাহ এত ব্যস্ত মানুষ কাটিয়ে দিলেন, এর মধ্যে তিনি কি কি করেছেন আগে সেটা দেখে নিন। ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত বিদেশ মন্ত্রীর সঙ্গে উনি ওখানে বৈঠক করেছেন, আপনারাও জানেন। আসলে গুটি চালাচালি হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন তো মাদার অফ অল ট্রেড বলেই দিয়েছে, কিছু বাকি নেই, সব কিছু ভারতবর্ষের থেকে ওরা নেবে এবং ভারতবর্ষকে সমস্ত টেকনোলজি ওরা দেবে, ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। এদিকে আছে ব্রিটেন ভারতের পক্ষে, এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো, সে পাপুয়া গিনি থেকে ব্রাজিল পর্যন্ত ধরুন, সব ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি ঘুরেছেন এবং এই কদিনের মধ্যে ছোট ছোট ট্যুর করে জয়শঙ্করজি ঘুরে কথাবার্তা বলে এসছেন এই সাধারণ পরিষদের নির্বাচন নিয়ে। এদিকে আপনি 6টা ওআইসি কান্ট্রি দেখুন, তার মধ্যে দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, এই তিনটেই কিন্তু ভারতের পক্ষে। রইল গিয়ে বাহারিন টাহারিন যেগুলো রইল, সুদান ফুদান, এই সমস্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে কিছু মুসলিম কান্ট্রি, সেগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে। ফলে ভোটাভুটি যখন হবে, জয়শঙ্করজি যা গুটি সাজিয়েছেন, আজকে উনি রাত্রিবেলায়, কালকে রাত্রিবেলায় উনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন, আজকে ভোরবেলা পৌঁছেও গিয়েছেন। ভোটাভুটি যখন হবে তখন কিন্তু বাংলাদেশে খলিলুর রহমানের জেতার সম্ভাবনা বেশ কঠিন। জিতবেন না এমন কথা কিন্তু আমি বলবো না, কারণ ভোটাভুটিতে শেষ দিকে নানান অঙ্ক কাজ করে। বিশেষ করে আন্তর্জাতিক কূটনীতিতে প্রতি মুহূর্তে সংজ্ঞা চেঞ্জ হয়, সম্পর্ক চেঞ্জ হয়। ফলে শেষ মুহূর্তে কি হবে তা বলা যদিও মুশকিল, কিন্তু ভারতের পক্ষে কিন্তু পাল্লা ভারী। আর ভারত চাইছে কেন সাইপ্রাসকে? যাতে বাংলাদেশকে বাগে আনা যায়। কারণ বাংলাদেশকে এমনি ভারত এখন আর সহ্য করতে পারে না, সোজা কথায় সহ্যই করতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের নাম নেন না পাকিস্তানের মতো, বলেন পড়শি দেশ, পাকিস্তানের মতো বলে পড়শি দেশ। এতটাই খেপিয়ে দিয়েছেন এই ইউনূস এবং তারেক রহমানের সরকার। তো যাই হোক, এই ভোটাভুটি যদি হয়
যদি বাংলাদেশ হারে তাহলে বাংলাদেশের কিন্তু মুখ পুড়বে, খলিলুরের মুখ পুড়বে এবং বাংলাদেশেরও মুখ পুড়বে। সেক্ষেত্রে সাইপ্রাস যদি জয়ী হয়, সাইপ্রাসের যদি প্রতিনিধি জয়ী হয়, তাহলে ভারতবর্ষের খুঁটি আরো জোরালো হবে। বাকি রইল আমাদের আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এখন যা অবস্থা, তিনি কোন দিকে যাবেন, তিনি সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন। আমি এক সময় বলেছিলাম তার স্মৃতি ধ্বংস হয়েছে, তিনি এখন আর কিছু মনে রাখতে পারেন না। আমাদের খবরের কাগজে আজকে একটা রিপোর্ট বেরিয়েছে, কারণ এর দ্বিতীয় ভাগে আমি আসবো একটা প্রশ্ন নিয়ে, যেটা বাংলাদেশ সম্পর্কিত, বাংলাদেশের মানুষই উত্তর দেবেন যদি উত্তর তাদের জানা থাকে। আমি সেটাই আসছি এর পরেরটায়। আমাদের কাগজে একটা রিপোর্ট বেরিয়েছে, রিপোর্টটা হচ্ছে এলভিসের থেকেও বেশি জনপ্রিয় আমি, ডোনাল্ড ট্রাম্প বলছেন। ওনার যে মাথা খারাপ হয়ে গেছে তা তো আর মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারে না, তাই ঘুরিয়ে লিখেছে। কি লিখেছে? রক গানের রাজার থেকেও তার জনপ্রিয়তা অনেক বেশি, দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু যে আস্ফালন শুনি অনেকেরই প্রশ্ন, ৮০ ছুঁই আমেরিকান প্রেসিডেন্ট কি সত্যিই আক্রান্ত হয়েছেন বার্ধক্যজনিত স্মৃতিভংসতায়? যেটা আমি বারবার উল্লেখ করি যে ওনার স্মৃতিভংস হয়েছে। উনি রাত্রিরে কি বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে তার মনে থাকে না, তিনি একটা করে টুইট করে দেন। সেটাই প্রশ্ন উঠেছে। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ফ্রিডম 250 কনসার্ট সিরিজ থেকে কয়েকজন শিল্পী সরে দাঁড়িয়েছেন। তারা জানিয়েছেন এই অনুষ্ঠানটি যে বিশেষ দলে মানে রিপাবলিকান পার্টির ছত্রছায়ায়, তারা প্রথমে জানতে পারেননি, তাই তাদের এই সিদ্ধান্ত। এই কথা শুনে ক্ষেপে গিয়ে তাদেরকে তৃতীয় শ্রেণীর শিল্পী বলে কটাক্ষ করেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার প্রয়োজনে শিল্পীর জায়গায় তিনি নিজেই নেমে পড়তে পারেন, কারণ তিনি একজন তারকা। তিনি রক তারকার এলভিস প্রেসলির সোনালী সময়ের জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবেন। নিজের সম্পর্কে যদি এই তার মূল্যায়ন হয়, তার ওষুধ কি বলছে? তার ওষুধ বলছে এইখানে, ট্রাম্প সুস্থই, তবে কমাতে হবে ওজন। দাবি করছে ট্রাম্প সুস্থই, কিন্তু ওজন কমাতে হবে। তার মানে তার স্মৃতিভংস হয়নি, সেটা মানে স্বীকার করছে না, কিন্তু তার স্থূলতা হয়েছে। স্থূলতা কমালে কি স্মৃতিভংস, স্মৃতি ফিরে আছে? সারা পৃথিবীকে বোকা বানানোর চেষ্টা। তার ওই কারণে বললাম যে ট্রাম্প কি করবে সে তো ট্রাম্প জানেন। ট্রাম্পের ব্যাপারে তো কোনো কথাবার্তা বলা যায় না, ফলে ট্রাম্পকে বাদ দিয়েই এই ইকুয়েশনটা করা হয়েছে। এবার আসি আমার দ্বিতীয় ভাগের একটা প্রশ্ন। দ্বিতীয় ভাগের প্রশ্ন হচ্ছে এইটা, যে আপনাদের মুক্তিযুদ্ধ যখন 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন তো অ্যাক্সেশন অফ স্যারেন্ডার একটা হয়েছিল। অ্যাক্সেশন অফ স্যারেন্ডারে কি লেখা আছে আপনারা দেখুন। আমি দিয়ে দিচ্ছি, আপনারা এ করে পজ করে বড় করে দেখে নেবেন। Pakistan Eastern Command agreed to surrender all Pakistani armed forces in Bangladesh to Lieutenant General Jagdish Singh Arora, General Officer Commanding in Chief of Indian and Bangladesh Forces in Eastern Theater. This surrender includes all Pakistani, অনেক পুরনো লেখা তো ঝাপসা হয়ে গেছে, includes all Pakistan land, air and naval forces, as also as paramilitary forces and civil armed forces. These forces will be lay down their arms and surrender to the places where they are currently located to the nearest located troop under the command of Lieutenant General Jagdish Singh Arora. এইখানে কিন্তু পরিষ্কার লেখা হচ্ছে, আপনারা দেখুন, যে Eastern Command agree to surrender all Pakistan forces in Bangladesh
in Bangladesh. Two Lieutenant Generals Jagdish Singh Arora, General Commanding Officer in Chief in India and Bangladesh forces in the Eastern theater. তার মানে বাংলাদেশ ফোর্সের কাছে এবং ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তারপরে আত্মসমর্পণের সমস্ত এগুলো দেওয়া আছে, ইস্টার্ন কমান্ড শ্যাল বি কাম আন্ডার সারেন্ডার অফ হ্যান ত্যান, এই সমস্ত পড়ে নেবেন আপনারা। আমি মূল অংশটুকু পড়লাম। এই অংশটাতে যে লেখা রয়েছে যে স্যারেন্ডার করলো মানে মুক্তিযোদ্ধাদের কাছে এবং ভারতীয় সেনাদের কাছে। কোথাও কিন্তু গভর্নমেন্ট অফ বাংলাদেশ লেখা নেই। অথচ তার আগে ত্রিপুরাতে কিন্তু স্বাধীন বাংলাদেশ গঠন হয়েছিল তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে। তাহলে তিনি সই করলেন না কেন? তাহলে সেখানে তো ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ লেখা উচিত ছিল। আচ্ছা, এটা গেল, ঠিক আছে। এই যে দলিলটা, এই দলিলটা কার কাছে? এই যে ইনস্ট্রুমেন্ট অফ স্যারেন্ডার, এই দলিল কার কাছে? 71 সালে ডিসেম্বরের পর ফেব্রুয়ারির মধ্যে মুজিবের অনুরোধে সমস্ত ভারতীয় সেনা ফিরে আসে। শেখ মুজিব দুটি প্রস্তাব রেখেছিলেন, অনুরোধ করেছিলেন ইন্দিরা গান্ধীর কাছে। একটা হচ্ছে 3 দিনের মধ্যে সমস্ত সৈন্যকে আপনি ফিরিয়ে নিন, আমাদের এলাকাটা ফাঁকা করে দিন। আর 2 নম্বর হচ্ছে ওই অ্যাক্সেসার অফ স্যারেন্ডার, তার কপিটা আমাদেরকে দিন, বাংলাদেশকে দিন। ইন্দিরা গান্ধী প্রথমটা রাজি হলো, দ্বিতীয়টাতে আমাদের ফিল্ড মার্শাল জেনারেল মানেক শ তিনি রাজি হননি। তিনি বলেছিলেন তারা আত্মসমর্পণ করেছে ভারতীয় বাহিনীর কাছে। আমাদের 4,668 জন সৈনিক মারা গিয়েছে, শহীদ হয়েছেন। এই স্যারেন্ডার যে পত্রটা আছে, অ্যাক্সেসার অফ স্যারেন্ডার, এই অ্যাক্সেসার অফ স্যারেন্ডার আমাদের মহাপেজখানায় থাকবে। এটা বাংলাদেশের হাতে কখনোই যাবে না, কারণ এখানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ বলে কোনো উল্লেখ নেই। একটা বিচ্ছিন্ন গোষ্ঠীকে, যদিও তারা মুক্তিযুদ্ধের সপক্ষে লড়েছিল, কিন্তু কার হাতে দেব? যেখানে কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়নি, কোনো রাষ্ট্রপতি নির্বাচিত হয়নি, কার হাতে দেব? তাছাড়া এটা ভারতের দলিল, ভারতের কাছেই থাকবে। আজ পর্যন্ত এই দলিল ভারতবর্ষের মহাপেজখানায় রাখা আছে। আবার আমার প্রশ্ন হলো বাংলাদেশের সরকার এবং বাংলাদেশবাসীর কাছে, যে আপনারা এই যে সার্বভৌম দেশ করে আপনারা চিৎকার চেঁচামেচি করেন দিন রাত, দলিল তো মহাজনের কাছে জমা। আপনার দেশের যে দলিল সে তো মহাজনের কাছে জমা আছে। যদিও ভারতবর্ষ কোনোদিনই বাংলাদেশ দখল করতে যাবে না বা দাবি করতে যাবে না, কিন্তু এত বছর হয়ে গেল আপনাদের সরকারের পক্ষ থেকে এত সরকার এসছে, কত সরকার পরিবর্তন হয়েছে, কেউ একজনও কিন্তু এইটা নিয়ে, অ্যাক্সেশন অফ স্যারেন্ডার পেপারসটা নিয়ে, দলিলটা নিয়ে কিন্তু কেউ কোনো রকম কথা বলেননি। তাদের প্রয়োজনই বোধ হয়নি। আজকে ভারতবর্ষ যদি মনে করে কালকেই বাংলাদেশ দাবি করব, তার সপক্ষে হচ্ছে এই যুক্তি, কেউ আর মানা করতে পারবে না। যদিও করবে না, মানা করতে পারবে না। সুতরাং আপনারা যে এই লাফালাফি করেন না, এই লাফালাফি করার আগে নিজেদের ইতিহাসটা ভালো করে ঘাঁটবেন। ইতিহাসটাই তো আপনাদের ভুলভাল পড়ানো হয়েছে। আপনারা নিজেরা কজন খবর রাখতেন যে স্যারেন্ডারের কাগজ আপনাদের কাছে নেই? সেটা ভারতবর্ষের মহাপেজখানায় সযত্নে রক্ষিত আছে। আপনারা কেউ সে খবর রাখেন না। ভারতবর্ষের কাছে সযত্নে রাখা আছে, আর ভারতবর্ষ কোনোদিন সেটা দেবেও না।
এই প্রশ্নের উত্তরটা আমায় যদি কমেন্টে আপনারা দিতে পারেন এবং সদুত্তর যদি দিতে পারেন, আমি আবার যখন লাইভে আসবো তখন আপনারা যদি আমার প্রশ্ন করেন এবং উত্তর দিতে পারেন, আমি খুব খুশি হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।